गुड इवनिंग स्टूडेंट। আজকে আমি তোমাদের কাছে আমার ইউটিউব ক্লাসে ডাব্লিউবিসিএস এর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইন্ডিয়ান এগ্রিকালচার, এই এগ্রিকালচারের ওপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের কাছে যাতে হেল্পফুল হয় সেই অনুযায়ী আমি এমসিকিউ এগ্রিকালচারের ওপর আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1, the scope of land reforms does not include। ল্যান্ড রিফর্মসের যে সুযোগ সেটা কোনটাকে ইনক্লুড করেনি, কাকে ধরেনি? কোঅপারেটিভ ফার্মিং, হাউজিং লোন টু ফার্মার্স, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং। আমরা জানি ল্যান্ড রিফর্মসের মধ্যে কোঅপারেটিভ ফার্মিং আছে, আমরা জানি সেখানে আছে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, আমরা জানি সেখানে আছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং। এগুলো সবই ল্যান্ড রিফর্মসের পার্ট। তাহলে কোনটা ল্যান্ড রিফর্মসের পার্ট নয়? হাউজিং লোন টু ফার্মার্স। তাহলে পরিষ্কার এখানে হবে হাউজিং লোন টু ফার্মার্স, এটা ল্যান্ড রিফর্মসের আন্ডারে নয়। Land reforms policies in India have met with tremendous success, complete failure, limited success, none of the above। আমরা দেখতে পাই যে ল্যান্ড রিফর্ম পশ্চিমবঙ্গ, কেরালা এই ধরনের কিছু কিছু রাজ্যে এইটা কিন্তু কার্যকর হয়েছে, কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষে আমরা জানি এখানে ভূ প্রকৃতির একটা বিরাট বৈচিত্র্য, কোথাও ভাস্ট ল্যান্ড, কোথাও খুব লিমিটেড ল্যান্ড। আমরা যদি উত্তর পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে সেখানে ল্যান্ডের যে প্রকৃতি, আমরা যদি উত্তর পশ্চিমের দিকে তাকাই ল্যান্ডের প্রকৃতি আলাদা। আমরা যদি শুধু পূর্ব ভারত বা দক্ষিণ ভারতকে দেখি তাহলে ল্যান্ডের জায়গাগুলো আলাদা আলাদা। তাই আমাদের কোনো সেন্ট্রাল ল্যান্ড রিফর্মস হয়নি, আমাদের ল্যান্ড রিফর্মস স্টেট অনুযায়ী হয়েছে। তাই এখানে আমরা কিন্তু গোটা দেশের জন্য সাকসেস পাইনি, আমরা কিছু কিছু রাজ্যে সাকসেস পেয়েছি, তাই এটা লিমিটেড সাকসেস। দ্য বেসিক পারপাস অফ ইন্ট্রোডিউসিং ল্যান্ড রিফর্মস হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড ডিউ টু। কেন, কি কারণে ল্যান্ড রিফর্মসের যে মৌলিক উদ্দেশ্য ব্যাহত হয়? ল্যাক অফ পলিটিক্যাল উইল, পুয়ার ইমপ্লিমেন্টেশন, শর্টকামিং ইন লেজিসলেশন, অল অফ দিস। এইখানে সবগুলো। 1 নম্বর, পলিটিক্যাল উইল ঠিক জায়গায় ছিল না। অনেক স্টেট, অনেক সরকারের বড় বড় পদে আসীন তারা চায়নি। এছাড়াও যেখানে প্রয়োগ করা হয়েছে সঠিকভাবে প্রয়োগ হয়নি, ঠিকভাবে ফলো আপ করা হয়নি। তাই আমার ল্যান্ড রিফর্মসের যে পারপাস, বেসিক পারপাস, এটা ব্যাহত হয়। তাই এখানে আনসার হবে অল অফ দিস। দ্য ফার্স্ট authoritative exposition of the national policy on tenancy reform is found in the document of the। এটা আমাদের জানতেই হবে যে আমরা প্রথম যে ল্যান্ড রিফর্ম বিলটা নিয়ে এসেছি, যেখানে আমরা ল্যান্ড রিফর্ম বিলের মধ্যে আমরা এইগুলোকে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। 1952-তে নির্বাচনের পর আমরা পার্লামেন্টে প্রথম যে বিলটা সাবমিট করেছিলাম সেটা ছিল ল্যান্ড রিফর্ম, এবং আমরা ফার্স্ট প্ল্যানে আমরা এগ্রিকালচারের উপর জোর দিয়েছিলাম। সেই কারণে the purpose of the tenancy reform legislation was to afford security of tenures to tenants, enact fixation of fair rent,
কনফার্মেন্ট অফ ওনারশিপ রাইট অন টেন্যান্টস ইন সাম কেসেস, কোনটা কারেক্ট? তাহলে আমার টেন্যান্সি রিফর্মে কিন্তু সবগুলোই, একটা হচ্ছে টেন্যান্ট বা চাষি চাষ করার যে সময়কাল সেটাকে নিশ্চিত করে দেওয়া, তা সে কত রেন্ট দেবে লিখিতভাবে বলা, এবং যারা চাষ করবে তাদেরকে আমি জমি থেকে উচ্ছেদ করতে পারবো না, তারা চাষ করবেই, সেখানে কনফার্মেন্ট অফ ওনারশিপ, তার ফলে চাষিদের মধ্যে কোনো আশঙ্কা থাকবে না যে আমি চাষ করার পর আমাকে উচ্ছেদ করে দেওয়া হবে, তাহলে তারা চাষে মনোযোগ দিয়ে উৎপাদন বাড়াতে পারবে। তাই এখানে হবে অল অফ দেম। The land ceiling legislation was actually introduced by state governments during the land ceiling legislation was actually introduced by state governments during the, তাহলে এইটা আমরা যখন দেখি যে ল্যান্ড সিলিং যে জায়গাটাকে নিয়ে আসা হয়, সেটা আমরা দেখি থার্ড 5 year প্ল্যানে আমরা ল্যান্ড সিলিং এর জায়গাটাকে আমরা নিয়ে আসি। The cultivable command area in hectares of the major irrigation scheme has been fixed by the planning commission as more than, অর্থাৎ লার্জ এরিয়া, ইরিগেশন এরিয়া, কালচারেবল কমান্ড এরিয়া, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন বলেছিল যেখানে মোর দ্যান 10,000 হেক্টর। দ্য কালচারেবল কমান্ড এরিয়া হেক্টার্স অফ দ্য মিডিয়াম ইরিগেশন, মিডিয়াম মাঝারি মানের সেচের জন্য কতটা ফিক্স করা হয়েছিল? 2,000 থেকে 10,000। দ্য এগ্রিকালচারেবল কমান্ড এরিয়া হেক্টার্স অফ দ্য মাইনর ইরিগেশনের জন্য কত রয়েছে? লেস দ্যান 2,000 হেক্টার্স। The cooperative credit societies have a 2-tier structure, 3-tier structure, 4-tier structure, none of this. তাহলে আমাদের কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার হবে 3-tier, হবে 3-tier। কিভাবে নিয়ে আসা হয়? আমরা যেটা দেখি যে আমাদের যে কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার আমরা যেটা তৈরি করি, কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারটাকে আমরা যেটা নিয়ে আসি, অর্থাৎ একটা পিরামিড আকার, একটা পিরামিডিক্যাল শেপ, অর্থাৎ আমরা এইভাবে একটা পিরামিডকে আঁকি, আগে একটা পিরামিড আঁকি, এই পিরামিডটা আঁকলাম, এর একদম বেস এইখানে আছে, এই জায়গা থাকে, এই জায়গা থাকে স্মল এবং মার্জিনাল ফার্মার্স, স্মল এবং মার্জিনাল, এখানে থাকবে স্মল অ্যান্ড মার্জিনাল, ফার্মার্স। এদেরকে এরা নিজেদের মধ্যে একটা সোসাইটি তৈরি করে, এরা নিজেদের মধ্যে একটা সোসাইটি তৈরি করে, এইটাকে বলা হয়, এইখানে থাকে, এইখানটায় থাকে, এইখানটায় থাকে প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, স্মল এবং মার্জিনাল ফার্মাররা এটা তৈরি করে, করে কি হয় না, এরা কোঅপারেটিভ, প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ফার্মাররা নিজেরা চাঁদা তুলে এটা তৈরি করে, তারা তাদের চাঁদার ফান্ড এখানে জমা রাখে, যখন প্রয়োজন হয় তখন এখান থেকে আবার নেয়, অর্থাৎ ডিপোজিট এইখানটায় রাখে, ডিপোজিট এইখানটায় হচ্ছে বড়োইং,
বড়োইং। এই প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি যাতে ভালো করে কাজ করতে পারে তার জন্য আমাদের আনা হয় যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। প্রাইমারি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি প্যাক্স, এরা কি করে? এই প্যাক্স যেটা করে, এদের হাতে যে অর্থ, এই অর্থটা এরা বাড়তি অর্থ এক্সেসটা এখানে ডিপোজিট করে, আর যখন প্রয়োজন পড়ে এখান থেকে আবার লোন নেয়। তাহলে এগেন ডিপোজিট লোন। এবার এই যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটিকে ফিনান্সিয়ালি স্টেবল এবং সাউন্ড করার জন্য যেটা থাকে সেটা হচ্ছে এর মাথার ওপর থাকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তাহলে আমরা বলি এই যে ইনস্টিটিউশন, ক্রেডিট দেওয়ার ইনস্টিটিউশন, তাহলে আমরা বলি এইটাকে বলি টায়ার ওয়ান, এটাকে বলি আমরা টায়ার টু, এইটাকে আমরা বলি টায়ার থ্রি। তাহলে থ্রি টায়ার ক্রেডিট সিস্টেম। তাহলে থ্রি টায়ার, তাহলে উত্তর হচ্ছে থ্রি টায়ার। বোঝা গেল? ইন ইন্ডিয়ান এগ্রিকালচার দেয়ার ইজ নিড ফর rapid mechanization, no mechanization, selective and restricted mechanization, overall mechanization. তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচারের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার দরকার সিলেক্টিভ এবং রেস্ট্রিক্টেড মেকানাইজেশন। কারণ আমাদের লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, প্রচুর মানুষ কৃষির ওপর নির্ভর করে থাকে, তাই টোটাল যদি আমরা মেকানাইজেশন করি তাহলে কিন্তু মুশকিল। কিন্তু আমাদের মেকানাইজেশনটা হতে হবে সঠিকভাবে যাতে আমরা উৎপাদন বাড়াতে পারি। হুইচ অফ দ্য ফলোইং আর ইন ডাইরেক্ট টাচ উইথ ফার্মার্স? তাহলে আমরা একটু আগে দেখলাম ডাইরেক্ট টাচ ফার্মারের কাছে কে থাকে? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস। এই যে জায়গাটা ফার্মার সঙ্গে ডাইরেক্ট কে রয়েছে? টায়ার ওয়ান, প্যাক্স, প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস। Which of the following operates at the district level? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই যে করলাম, ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করবে কে? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। ডিস্ট্রিক্ট লেভেলে, তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে কে? সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক ফর্ম এ পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক না? ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক এগ্রিকালচার সঙ্গে কমার্শিয়াল ব্যাংক আমরা দেখছি। ফুড না, ল্যান্ড ডেভেলপমেন্ট ফুডের জন্য দেয়, কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারের মধ্যে থাকে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এখানে হবে কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারের মধ্যে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক প্রোভাইড ক্রেডিট টু ফার্মার শর্ট টার্ম না, ল্যান্ড ডেভেলপ করতে গেলে কিন্তু আমার লং টার্মের দরকার, তাই এখানে হবে লং টার্ম। শর্ট টার্মের এখানে কোনো শর্ট টার্মে আমরা বীজ কেনা, আমরা সার কেনার জন্য যে টাকা নিই, আমরা জল সেচের জন্য যে টাকা নিই সেটা শর্ট টার্ম। মিডিয়াম টার্ম আমরা যখন যন্ত্রপাতি ট্রাক্টর কিনি, আমরা যখন সোয়িং মেশিন কিনি এইটা। আর লং টার্ম যখন ল্যান্ডকে আমরা ম্যানিউরিং করে ডেভেলপমেন্ট করতে চাই। তাহলে আমরা কৃষির ওপর 15টা কোয়েশ্চেন্স আমরা আলোচনা করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রশ্ন থাকে লিখে জানাবে। আমি প্রতি সানডেতে এই ধরনের এমসিকিউ এখন দিতে থাকবো, যেহেতু সামনে পরীক্ষা।
তো তোমরা তোমাদের বেলটাতে রিং করে রাখবে যাতে প্রথমেই জানতে পারো এমসিকিউ গুলো। থ্যাংক ইউ, গুড বাই।